Welcome to my new class, English class on simple future tense. আজকের এই নতুন ক্লাসে আমরা শিখব সিম্পল ফিউচার টেন্স সম্পর্কে। সিম্পল ফিউচার টেন্স কাকে বলা হয় এবং আমরা দৈনন্দিন জীবনে এই টেন্সের উপরে অনেক কথাবার্তা বলে থাকি এবং সেই সম্পর্কে জানব। সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্সের সংজ্ঞা কী এবং তার স্ট্রাকচার সম্পর্কে আমরা ডিটেলস জানব। তাই তো আমরা কাইন্ডলি ভিডিওটা কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে তোমরা খুব সহজে সিম্পল ফিউচার টেন্স সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে। এবং আরেকটা কথা অবশ্যই বলবো, যারা তোমরা আমার এই চ্যানেলে নতুন, তোমরা কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করে যাক। সিম্পল ফিউচার টেন্স, আজকের ক্লাস হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, সাধারণ ভবিষ্যৎকাল। এই যে ফিউচার টেন্স, আগে আমরা দেখে নেব যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সিম্পল ফিউচার টেন্স অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স কাকে বলে, তার সংজ্ঞাটা আমরা একটু আগে দেখে নেব। তারপরে স্ট্রাকচার এবং এক্সাম্পল নিয়ে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে ক্লাসটা তুলে ধরবো। সো স্টে কানেক্টেড উইথ মি। দেখো, সিম্পল ফিউচার টেন্স বলতে আমরা কি বুঝি? যখন ভার্বের এরকম কন্ডিশন বোঝানো হবে যে ভার্বের অ্যাকশনটা এখনো শুরু হয়নি, নির্দিষ্ট সময় পরে, সেটা একদিন হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 10 মিনিট হতে পারে, ভার্বের অ্যাকশনটা এখনো শুরু হয়নি, যেটা ভবিষ্যৎকালে ঘটবে, সংঘটিত হবে। সেটা যখন এরকম হবে যে ভার্বের অ্যাকশনটা এখনো সংঘটিত হয়নি, যেটা সংঘটিত হবে ইন ফিউচারে, ভার্বের অ্যাকশনটা এখনো শুরু হয়নি, যদি এইরকম সেন্স বোঝানো হয় তখন তাকে আমরা কি বলবো? সিম্পল ফিউচার টেন্স, তাই না? একটা এক্সাম্পল যদি আমরা বলি, দেখো আমি যদি বলি, এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি, দেখো ঈশান উইল প্লে ক্রিকেট, ঈশান ক্রিকেট খেলবে। দেখো এই বাক্যে সাবজেক্ট কে বলতো? ঈশান সাবজেক্ট, উইলটা কি বলতো? অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। এই যে প্লে, এই প্লেটা কিন্তু মেন ভার্ব, প্লে কিন্তু মেন ভার্ব। প্লে মানে খেলা করা, এর ভিওর ভার্ব কি? প্লে। V2 প্লেড, V3ও প্লেড, প্লে প্লেড প্লেড। আর যে ক্রিকেট, এটা হচ্ছে কি? অবজেক্ট বলা হয়, এই বাক্যের অবজেক্ট বলা হয়, তাই না? তাহলে দেখো ঈশান উইল প্লে ক্রিকেট, ঈশান ক্রিকেট খেলবে। তাহলে এই যে ভার্বটা কি? প্লে, খেলা করা। তাহলে ঈশানের এই ক্রিকেট খেলা করাটা এখনো কিন্তু শুরু হয়নি। ঈশান খেলবে, সেটা 1 ঘন্টা পরে হতে পারে, 2 ঘন্টা পরে হতে পারে, 1 দিন পরে হতে পারে, 1 সপ্তাহ পরে হতে পারে, কিন্তু ঈশান ক্রিকেট খেলবে। তাহলে এটা সম্পূর্ণ একটা ভবিষ্যৎকালের সেন্সকে বোঝানো হচ্ছে, তাই না? ভার্বের কাজ কিন্তু এখনো শুরু হয়নি, বর্তমান কালেও শুরু হয়নি, পাস্ট টেন্সও শুরু হয়নি, এবং সেটা ফিউচার টেন্সে আছে, অর্থাৎ ভার্বের অ্যাকশনটা ইন ফিউচারে ঘটবে। যখন এইরকম সেন্স বোঝানো হবে তখন তাকে আমরা কি বলবো? সিম্পল ফিউচার টেন্স। দ্যাট এক্সাম্পল ইজ ঈশান উইল প্লে ক্রিকেট। আরেকটা এক্সাম্পল নাও, দেখো আই উইল গো টু স্কুল, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। তাহলে স্কুলে যাওয়ার কাজটা এখনো হয়নি। আবার দেখো আর হি উইল attend the meeting tomorrow, দেখো হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো, সে আগামীকাল মিটিংটা উপস্থিত হবে। তাহলে এই যে আগামীকাল, দেখো একটা স্পেসিফিক টাইম কিন্তু এখানে মেনশন করেছে। তাহলে মিটিং এ অ্যাটেন্ড করাটা একটা ইন ফিউচারের ঘটনা, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সিম্পল ফিউচার টেন্স মানে কি বোঝানো হয়? যে ভার্বের অ্যাকশনটা, ভার্বের কাজটা বর্তমান কালেও শুরু হয়নি,
পাস্ট টেন্সও শুরু হয় যেটা ভবিষ্যৎকালে শুরু হবে। ভার্বের অ্যাকশনটা ভবিষ্যৎকালে একটা স্পেসিফিক সময়ের পরে। এবার এই যে এক্সাম্পলটা আমি নিয়েছি দেখো, হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং টুমোরো, সে আগামীকাল মিটিংয়ে উপস্থিত হবে। তাহলে এই যে স্পেসিফিক টাইম টুমোরো, আগামীকাল, আগামীকালটা কিন্তু এখনো আসেনি, কিছু সময় পরে আগামীকালটা আসবে। এটা একটা ভবিষ্যতের প্ল্যান বলা যায়, তাই না? টোটাল সেন্সটা কিন্তু ভবিষ্যতে থাকবে। তাহলে এবার দেখো, আমি যে এক্সাম্পলটা প্রথমটা নিয়েছিলাম, ঈশান উইল প্লে ক্রিকেট, ঈশান ক্রিকেট খেলবে, এটাও কি একটা সিম্পল ফিউচার টেন্স অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স। আমরা সংজ্ঞা জানলাম, এবার আমরা দেখি এই টেন্সের গঠনটা কি হবে। দেখো, সিম্পল ফিউচার টেন্সের যে বেসিক ফরমেশনটা কি বলতো, দেখো এখানে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব, এবং ভার্বের কি বলতো V1 ফর্ম কিন্তু বসবে। আমরা যখনই সিম্পল ফিউচার টেন্সের কথা বলবো, যে ভাবটা আমরা বসাবো তার কিন্তু V1 ফর্মটা কিন্তু বসবে। এখানে দেখো প্লে, ঈশান উইল প্লে, এখানে কিন্তু যে প্লেটা কি V1 ফর্ম। আমি যদি কেউ যদি এখানে লিখি ঈশান উইল প্লেড ক্রিকেট, হবে না কিন্তু। আমরা যখনই ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সের কথা বলবো তখন ভার্বের V1 ফর্ম প্লাস আদার্স রেস্ট অফ দ্য সেন্টেন্স। এই হচ্ছে সিম্পল ফিউচার টেন্সের বেসিক স্ট্রাকচার, তাই না? কি বললাম, প্রথমে সাবজেক্ট, তারপরে উইল, তারপরে ভার্ব এবং কি ভার্বের V1 ফর্ম প্লাস আদার্স। এটা হচ্ছে কি অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ বা যেটা বলা হয় পজিটিভ সেন্টেন্স, সেই সেন্টেন্সের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা কিন্তু, তাই না? সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের V1 ফর্ম, তারপরে কি বলতো আদার্স রেস্ট অফ দ্য পার্টস। এবার দেখি যদি বাক্যটা নেগেটিভ হয় সেক্ষেত্রে সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি হবে। দেখো, তাকে একটা এক্সাম্পল নিয়ে নি। দেখো, আমি যদি বলি যে আই উইল নট রিড দ্য বুক। দেখো, আই উইল নট রিড দ্য বুক, আমি বইটা পড়বো না, আমি বইটা পড়বো না। দেখো, এই বাক্যটা কি নেগেটিভ, কেন নট আছে। তাহলে যখন বাক্যটা নেগেটিভ হবে সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে স্ট্রাকচার কি হবে? প্রথমে দেখো সাবজেক্ট, আগে সাবজেক্ট লিখবো, তারপরে উইল বসবে, তারপরে কি দেখো, এবার দেখো উইলের পরে কিন্তু নট বসছে, তাই না? তারপরে কি বলতো ভার্ব, ভার্বের কোন ফর্মটা, ভার্বের V1 ফর্ম, তারপরে কি আদার্স রেস্ট অফ দ্য সেন্টেন্স। দেখো, তাহলে বাক্যটা যখন নেগেটিভ সেন্টেন্স হবে সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে বলতো, সাবজেক্ট প্লাস উইল প্লাস নট প্লাস ভার্ব, এবং ভার্বের কোন ফর্মটা V1 ফর্ম প্লাস আদার্স, তাই না? এবার আমরা দেখি বাক্যটা যদি ইন্টারোগেটিভ হয় সেক্ষেত্রে সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি হয়, চলো একটু দেখে নিই। আর একটা এক্সাম্পল নিই, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখো, will see make a pot। দেখো, জিজ্ঞাসা চিহ্ন দেবো, will she make a pot, পট মানে কি পাত্র, সে কি একটা পাত্র তৈরি করবে। দেখো, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কেন? এই যে শেষে সাইন অফ এক ইন্টারোগেশন কিন্তু দেয়া আছে, প্রশ্নবোধক বাক্য, এই চিহ্নটা দেখে বুঝতে পারছি এই বাক্যটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখো will she make a pot, তাহলে যখনই বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তখন সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি সেটা অবশ্যই জানতে হবে। সেক্ষেত্রে কি বলো, দেখো প্রথমে কি আসছে, স্ট্রাকচারটা কি বলতো, প্রথমে তাহলে উইল, প্রথমে উইল, তারপর কি বলতো, তারপরে কি সাবজেক্ট, তারপরে কি সাবজেক্ট, তারপর কি বলতো ভার্ব, ভার্বের কোন ফর্ম V1 প্লাস আদার্স, তাই না? তাহলে বাক্যটা যখন ইন্টারোগেটিভ হবে সেক্ষেত্রে সিম্পল ফিউচার টেন্স স্ট্রাকচারটা কি হবে বলতো, প্রথমে উইল বসাবো, তারপরে সাবজেক্ট, আমরা কি সাবজেক্টটা যে কোনো পার্সনের হতে পারে, যে কোনো নাম্বারের হতে পারে, এবং ভার্বটা যেটা বসাবো সেক্ষেত্রে V1 ফর্ম প্লাস আদার্স। তাহলে আমরা যখনই সিম্পল ফিউচার টেন্সের কথা বলবো যে ভার্বটা বসবে, ভার্বে যে তিনটে রূপ আছে,
একটা প্রেজেন্ট ট্রু বা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? আমরা যখনই সিম্পল ফিউচার টেন্সের কথা বলবো আমরা কিন্তু অলওয়েজ ভার্বের V1 ফর্মটা কিন্তু বসাবো। এটা কিন্তু তোমরা মনে রাখবে ডিয়ার স্টুডেন্টস। আবারও বলছি, যখনই আমরা সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব তখন ভার্বের কোন ফর্মটা বসবে? অবশ্যই V1 ফর্মটা কিন্তু বসবে। এই কথাটা অবশ্যই তোমরা মনে রাখবে। তাহলে আমরা এটা কি দেখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হচ্ছে? প্রথমে উইল, তারপর কি সাবজেক্ট, তারপর কি ভার্বের V1 ফর্ম, তারপর কি আদার্স পার্ট অফ দা সেন্টেন্স, তাই না? এবার দেখো বাক্যটা যদি একই সঙ্গে ইন্টারোগেটিভও হয় এবং নেগেটিভও যদি হয় সেই ক্ষেত্রে গঠনটা কি হবে সেটা একটু আমরা জেনে নিই। দেখো will not he go to market? দেখো এই বাক্যটা দেখো একই সঙ্গে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য, একই সঙ্গে নেগেটিভ, কারণ নট আছে, তাই না? will not he go to market, দেখো এই will notটাকে আমরা কিন্তু কন্ট্রাক্টেড ফরার সঙ্গে আমরা এটা লিখতে হবে won't, WON''T, এই won't মানেও কিন্তু will not। ডিয়ার স্টুডেন্টস, এই ওনটাকে যদি এক্সপ্লেন করা হয় তার অর্থ কি উইল নট, আর উইল নটকে যদি কন্ট্রাক্টেড ফর্মে করা হয় সেখানে ওন্ট হয়। আমি এটা বলতে ওন্ট হি গো টু মার্কেট অথবা উইল নট হি গো টু মার্কেট, এটা কি একটা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। দেখো তাহলে যখন সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স গঠন করব সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা কি বলতো? প্রথমে কি বসছে বলতো? উইল নট। ভালো করে দেখো, উইল নট প্রথমে বসছে, উইল নট, তারপর কি বলতো? সাবজেক্ট বসছে, তাই না? তারপরে কি বলতো? সে ভার্ব, ভার্বের কোন ফর্ম? V1 ফর্ম প্লাস আদার্স রেস্ট অফ দা পার্টস। তাহলে আমরা যখন এই বাক্যটা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি করব সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে বলতো? প্রথমে উইল নট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং ভার্বের কি অলওয়েজ V1 ফর্ম প্লাস আদার্স রেস্ট পার্টস অফ দা সেন্টেন্স, তাই না? তাহলে খুব সোজা কিন্তু একটা গ্রামাটিক্যাল চ্যাপ্টার সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে। জাস্ট এটা মনে রাখতে হবে যে যখন আমরা সিম্পল ফিউচার টেন্সের কথা বলবো সেক্ষেত্রে যে ভার্বের অবস্থাটা কি হবে? ভার্বের অ্যাকশনটা শুরু হয়নি, যেটা অদূর ভবিষ্যতে শুরু হবে। যখন এরকম সেন্স বোঝানো হবে সেক্ষেত্রে কি হবে? সিম্পল ফিউচার টেন্স। এবং আমরা কি দেখলাম? স্ট্রাকচার সিম্পল ফিউচার টেন্স স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, তারপর কি উইল প্লাস ভার্ব এবং ভার্বের কি V1 ফর্ম। যদি বাক্যটা নেগেটিভ হয় সেক্ষেত্রে সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি হবে? প্রথমে কি বলতো? সাবজেক্ট, তারপরে উইল, তারপরে নট, তারপরে কি ভার্বের V1 ফর্ম। আর বাক্যটা যদি ইন্টারোগেটিভ হয় সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? প্রথমে কি উইল, তারপরে কি সাবজেক্ট, তারপরে কি ভার্বের V1 ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। এবং বাক্যটা যদি একই সঙ্গে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ হয় সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? একটু আগে বললাম, দেখো প্রথমে উইল নট প্লাস সাবজেক্ট প্লাস V1 ভার্বের ফর্ম প্লাস আদার্স, তাই না? এবার আমরা দেখি যে এই টেন্সের ক্ষেত্রে যে সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে সেটা কি হয় একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমি এক্সাম্পলটা, ঈশান উইল প্লে ক্রিকেট। দেখো এটা আছে কি অ্যাক্টিভ ভয়েস, এটাকে আমরা কি প্যাসিভ ভয়েস করব, প্যাসিভ করো। দেখো ঈশান উইল প্লে ক্রিকেট, তাহলে এই বাক্যে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তাহলে আগে আমরা দেখে নিই সাবজেক্ট গুলো কি আছে। এই বাক্যে অ্যাক্টিভের সাবজেক্ট কি? ঈশান সাবজেক্ট, উইল কি? অক্সিলারি ভার্ব, প্লে কি? মেন ভার্ব, আর ক্রিকেট কি বলতো? অবজেক্ট। যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব অ্যাক্টিভ ভয়েস যেটা অবজেক্ট থাকবে সেটা আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করব, তাই না? আমরা অবশ্যই ক্রিকেটকে আমরা কি করব? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করো। দেখো ক্রিকেট। তারপরে দেখো আমরা যখনই সিম্পল ফিউচার টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন অবজেক্ট লেখার পরে তারপরে কি হবে? উইল বি। এই যে উইল বি, তারপরে কি মূল ভার্বের
পিপি ফর্ম বা থার্ড ফর্ম। এখানে ভাগ কি আছে বলতো? প্লে। ফর্মগুলো কি কি? প্লে, প্লেড, প্লেড। কি লিখবো? প্লেড, প্লেড। আমরা যখনই ভয়েস চেঞ্জ করবো অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম, তাই না? তাহলে ক্রিকেট উইল বি প্লেড বাই, বাই প্রিপোজিশন আসবে, তারপরে কি অ্যাক্টিভ ভয়েস যেটা সাবজেক্ট, সেই সাবজেক্টের একটা অবজেক্ট প্রোনাউন, তাই না? এখানে কি আছে? বাই ঈশান। ঈশান একটা সাবজেক্ট, এর অবজেক্ট প্রোনাউন ঈশানই হবে। যদি আই থাকতো মি, হি থাকলে হিম, সি থাকলে হার। এখানে কি হবে? ঈশানটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম, সেটা ঈশানই থেকে যাবে। বাই ঈশান, ISHAN। দেখো, ক্রিকেট উইল বি প্লেড বাই ঈশান, তাই না? আমরা খুব সহজেই সিম্পল ফিউচার টেন্সকে খুব সহজে আমরা কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তার নিয়মটা আমরা কি বলে দিলাম, যে প্রথমে অবজেক্ট, তারপর কি উইল বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে একটা বাই প্রিপোজিশন, তারপর কি অ্যাক্টিভ ভয়েস যেটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট একটা অবজেক্ট প্রোনাউন। আই থাকলে মি হবে, হি থাকলে হার হয়, সি থাকলে হার হয়, হি থাকলে হিম হয়, দে থাকলে দেম হয়। ডিয়ার স্টুডেন্টস, আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো, এবং আজকের ক্লাস সম্পর্কিত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আবারও বলছি, যারা তোমরা আমার এই চ্যানেলে নতুন, তোমরা কাইন্ডলি সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, আবার পরের ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে। টিল দেন, many congratulations, stay safe and stay healthy from the Knowledge Hub Pro.